ওকে, এই চ্যাপ্টারটা মজা, বাট অনেক ইনফরমেশন আছে, সো একটু ওয়াইজলি আর সিনসিয়ারলি পড়তে হবে, ঠিক আছে? এই জন্য বইটা আমি ধরে ধরে পড়াইছি যাতে কিছুই বাদ না যায়। আচ্ছা, এরপর দেখো পরম শূন্য তাপমাত্রা বা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। ভার্সিটির জন্য তেমন ইম্পর্টেন্ট না, মেডিকেলের মধ্যে প্রায় কোশ্চেন আছে, যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2019 সালে আসছিল, ইভেন ডেন্টালেও গত বছর ডেন্টালে আসছে, গত বছর না আগের বছর ডেন্টালে আসছিল এই টপিকটা, বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি? দেখো চার্লসের সূত্রে আমরা কি বলছি, স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট করে একটা গ্যাসের আয়তন V নট হয় এবং থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন V হয়। তো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন আছে। ওকে, তো এখানে আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ওই সূত্র থেকে আমরা কি দেখতেছি, স্থির চাপে যদি আমাদের প্রেসারকে আমরা কনস্ট্যান্ট রেখে দিই, গ্যাসকে ঠান্ডা যদি করে তারপর তার তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস করলে তার আয়তন শূন্য হবে। আয়তন জিরো, কোন আয়তন থাকবে না গ্যাসের কোন তাপমাত্রায়, -273 ডিগ্রি সেলসিয়াস। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য। মানে এর থেকে যদি তুমি টেম্পারেচার কমাও আয়তন হবে ঋণাত্মক। বুঝতেছো জিনিসটা? আয়তন ঋণাত্মক হবে মানে এর থেকে যদি কমাও, ওই ক্ষেত্রে -273 তে গ্যাসের কোনো আয়তনই থাকে না, কোনো আয়তনই থাকবে না। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এটা অ্যাবসলিউট জিরো, কারণ এর থেকে নিচে তুমি নামাতে যেতে পারবে না। আয়তন কি ঋণাত্মক হবে কখনো গ্যাসের? একটা গ্যাস তুমি জিরো মানে আয়তন শূন্য, গ্যাস ভ্যানিশ, একদম ভ্যানিশ। ঋণাত্মক আয়তন কি কখনো পসিবল গেইন করা? পসিবল হচ্ছে না। সুতরাং এই টেম্পারেচারের নিচে সে নামতেই পারবে না, কোনো একটা গ্যাসের টেম্পারেচার -273 নিচে কোনোভাবেই নামতে পারবে না। এজন্য এটাকে বলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট এর নিচে নামা সম্ভব না টেম্পারেচার, বুঝছো? এটাই তো সংজ্ঞাটা যদি আমরা দেখি, যে যেটা আমাদের স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয় এবং গতিশক্তি পূর্বে লোপ পায়। গতিশক্তি পূর্বে লোপ পায় মানে কি? যদি গ্যাসের তোমার আয়তন ভলিউমে জিরো হয়ে যায়, ওই ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি আসবেই কোত্থেকে? গ্যাসই তো নাই, গ্যাসই তো ভ্যানিশ। গ্যাস ভ্যানিশ না? গ্যাস ভ্যানিশ হলে তুমি তো ভলিউম তো পাওয়াই পসিবল না গ্যাসটার জন্য। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যেটা মান -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আরো স্পেসিফিক ভাবে একটা মান দিয়ে দিছে, যদি এটাও এক্সামে থেকে অ্যানসার করবা, -273.16। এটা আর এটা যদি থাকে ও সেটা অ্যানসার করবে। এটা হচ্ছে বেশি স্পেসিফিক মান, এটা বেশি স্পেসিফিক, মোর স্পেসিফিক। আর এটা হচ্ছে জেনারেল মান, আর কি জেনারেল ভ্যালু, বুঝছো? এক্সামে যদি দুইটাই থাকে, কোনটা বলছি যেটা স্পেসিফিক ওটাই তো আমাদের অ্যানসার করতে হবে, ঠিক আছে? বাট এটা হচ্ছে আমাদের জেনারেল। জেনারেলি আমরা এই ভ্যালুটাকে ধরে নিই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এটা অবশ্যই থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল না, মনে রাখবা। আচ্ছা, এরপরে ম্যাথস গুলো দেখো। গাণিতিক উদাহরণ 10.2, ওটার 1 নাম্বারটা দাগে রাখো, 2 নাম্বারটা দাগে রাখো। ওই যেটা বলছিল পিভি ইকুয়াল থেকে আসবে, আর যে p1 বাই 1 t1 এবং p2 রো t2, ওটা হচ্ছে তোমার ডেনসিটির কম্পারিজন চাইছে। তাহলে তোমার ইনিশিয়াল প্রেসার কত? 70 সেন্টিমিটার মার্কারি, আর ফাইনাল প্রেসার হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি। তাহলে প্রেসার দুইটাই জানো, ইনিশিয়াল টেম্পারেচারও জানো 7 ডিগ্রি সেলসিয়াস মানে 280 কেলভিন। আমি 2 নাম্বারটা কথা বলতেছি, কারণ যে উদাহরণ 10.2 এর 2 নাম্বারটা। এরপর দেখো ফাইনাল টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। তো এখানে তোমার রো 1 আর রো 2 ওই দুইটার রেশিও চাইছে। রেশিও কত? তো রেশিও বের করতে পারবো না। রেশিও হচ্ছে কি, জাস্ট রো 1 বাই রো 2 বের করবা, ওটাতে রেশিও হয়ে যাবে, ইজিলি পারবা, এটা বেশি টাফ না। ওকে, আবার প্র্যাকটিক্যাল তো লাগবেই না, প্র্যাকটিক্যাল বাদ। হ্যাঁ 10.9, এই যে 10.9টা তোমার খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এমসিকিউতে আসে যে ফান্ডামেন্টাল পোস্টুলেটস অফ গ্যাস মলিকিউলস বা গ্যাসের অণুর মৌলিক স্বীকার্যগুলো, মৌলিক যে আমাদের স্বীকার্যগুলো আছে। দেখো স্বীকার্যগুলো কি কি প্রত্যেকটাই বলতেছি। 1 নম্বর দেখো, প্রত্যেকটা গ্যাস
গ্যাসগুলো কি সমান ভরের সেম ম্যাসের অনেকগুলো ছোট ছোট কণার সমন্বয়ে গঠিত, এদের নাম অণু। তো প্রত্যেকটা গ্যাস দেখো এই ধরো একটা পাত্রে একটা গ্যাস রেখেছি, এখানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ওদের কিন্তু ম্যাস সমান অংশ থাকবে। এটাই বলছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, একদম ছোট ছোট পার্টিকেল থাকবে, এগুলোর সমন্বয়ে গঠিত। তো এগুলো ম্যাস সমান থাকে, এগুলোকে আমরা বলি অণু বা মলিকিউল। এগুলো হচ্ছে নিউটনের গতিসূত্র, নিউটনস ভেলোসিটি ল গুলো আমাদের মেনে চলবে এই অণুগুলো, কারণ অণুগুলোকে ছোটাছুটি করে না, ছোটাছুটি করার কি সূত্রকে মানতে হবে, নিউটনের আমাদের গতিসূত্র আছে না, ওই গতিসূত্র অনুসারে অণুগুলো ছোটাছুটি করে। আচ্ছা 2 নম্বর বলছে কোন একটা গ্যাসের অণুগুলো সদৃশ, মানে প্রত্যেকটা মলিকিউলই সেম সেম, সদৃশ মানে সেম সেম। আচ্ছা কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলো ভিন্ন ভিন্ন। ধরো এটা হাইড্রোজেন, এই নাইট্রোজেন দিলাম, হাইড্রোজেনের দুটো মলিকিউল কিন্তু সেম সেম হবে, মানে একটা হাইড্রোজেনের মলিকিউল আর একটা হাইড্রোজেনের মলিকিউল কি সেম হবে না, অবশ্যই ডিফারেন্ট হবে, এটাই বলছে। আচ্ছা 3 নাম্বার গ্যাসের অণুগুলো বিন্দু ভর আদর্শ স্থিতিস্থাপক গোলক, মানে বিন্দু পয়েন্ট আর আদর্শ স্থিতিস্থাপক গোলক মানে ইলাস্টিক গোলক আর কি, গোলক গোলক শেপ না, গোল শেপ, মানে ইলাস্টিক গোলক হবে আর কি, আদর্শ একদম আইডিয়াল ইলাস্টিক গোলক। এগুলো হচ্ছে পয়েন্ট, বিন্দু বিন্দু। আচ্ছা পরে কি বলছে, গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় এদের আয়তন মানে নেগলেক্টেবল, তাদের মিডল হচ্ছে ডিফারেন্স অনেক বেশি, গ্যাসের অণুগুলো খুব দূরে দূরে থাকে, তো ওদের যে ডিসটেন্স ওটার তুলনায় তাদের যে ভলিউম এটা ভেরি নেগলেক্টেবল, এটাই বলছে। এরপর আধারের আয়তনের তুলনায় এর মধ্যস্থিত গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য, এটাই বলছে যে এগুলোর মানে ভলিউমের কম্পারিজনে যদি মিডলে এই যে আধার মানে হচ্ছে ধারক, মানে হচ্ছে যে ধারণ করে, গ্যাসকে ধারণ করে, ধরো ও ধারণ করতেছে, তো ওর যে ভলিউম এর তুলনায় এই যে গ্যাস কতটুকু জায়গা নেবে, গ্যাস তো চারদিকে ছড়ে ছিটেই থাকবে, ওদের ভলিউমই বা কতটুকু, এই পুরা ধরো পিস্টন বা সিলিন্ডারের কথা চিন্তা করো, ওর ভলিউম কত বেশি, গ্যাস জায়গা নিচ্ছে কতটুকু, অল্প, খুব অল্প জায়গা নেয় না গ্যাস। তাহলে এটাই বলছে যে কোন একটা আধার বা ধারক যে ধারণ করতেছে গ্যাসগুলোকে, ওর যে ভলিউম ওটার তুলনায় হচ্ছে আমাদের গ্যাসের ভলিউমগুলো ভেরি ভেরি নেগলেক্টেবল। ওকে এরপর বলছে কি গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে কোনো আকর্ষণ অ্যাট্রাকশন বা বিকর্ষণ বল নেই, তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। আচ্ছা আবদ্ধ পাত্রের দেয়ালের উপর তারা কোনো বল প্রয়োগ করে না, যে আবদ্ধ পাত্র না এটা, আবদ্ধ যদি করে দাও, ওরা আবদ্ধ পাত্রের দেয়ালের উপর কোনো বলই প্রয়োগ করবে না, এটাই বলছে। এরপর হচ্ছে অণুগুলা সঞ্চরণশীল, 7 নাম্বারটা ইম্পর্টেন্ট না। 8 নাম্বারটা হচ্ছে অণুগুলা একটা ভেলোসিটি নাকি তারা ছোটাছুটি করতেছে না, এটাই বলছে। এরপর এই যে দেয়ালের সাথে তারা ধাক্কা খাচ্ছে, ছোটাছুটি করতেছে আর দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে, এটাই বলছে। লাস্টের দিকগুলো তো ইম্পর্টেন্ট, ফার্স্টের দিকগুলো ইম্পর্টেন্ট, প্রথম 6টা টপিক 6টা পয়েন্ট আর কি খুব ইম্পর্টেন্ট। তো পরেরগুলো দেখো। 9 নাম্বারটা কি বলছে, তাপমাত্রা যদি বাড়াও, অবশ্যই যদি এখানে হিট দাও তাদের কি অণুগুলোর কি ভেলোসিটি খুব বেড়ে যাবে না, তারা ছোটাছুটি বাড়িয়ে দেবে না, এটাই বলছে। এরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলো কি করে, সমবেগে সরলরেখা বরাবর চলে, মানে হচ্ছে দুইটা ধাক্কা খাওয়ার মিডল টাইমে তারা হচ্ছে একদম সেম ভেলোসিটিতে স্ট্রেট লাইনে চলতে থাকবে। এরপর পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি গড় মুক্ত পথ। এটা মনে রাখবা যে পরপর দুইটা ধাক্কা, গ্যাসের পরপর যে দুইটা ধাক্কা খাওয়ার এর মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দুইটা মলিকিউল ধাক্কা খাওয়ার মধ্যবর্তী যে দূরত্ব হচ্ছে আমরা গড় মুক্ত পথ বলি। এরপর একটা ধাক্কা সংঘটিত হতে যে সময় লাগে মুক্ত পথ অতিক্রম করার তুলনায় অনেক নগণ্য, মানে ধাক্কার যে সময়টা ওইটা একটা মুক্ত পথ, মানে যে এই পথটা সে পাড়ি দেওয়ার যতটুকু সময় তার তুলনায় অনেক কম, কারণ একটা কম সময় ধরে সে ধাক্কা খায়, কিন্তু যখন সে যাবে মুক্ত পথটা পাড়ি দিয়ে একটা মলিকিউলকে ধাক্কা দিবে ওই টাইমটা বেশি না, ওইটাই বলছে।
তারপর গ্যাসের অণুগুলো আধারের সমগ্র আয়তনের মুক্তভাবে বিচরণ কম, মানে হচ্ছে এই পুরা জায়গাটার মধ্যে গ্যাসের অণুগুলো মুক্তভাবে বা ফ্রিলি তারা ছোটাছুটি করতে পারবে, এটাই বলা হয়েছে। এরপর গ্যাসের অণুগুলো অনবরত ধাক্কায় লিপ্ত থাকলেও এর এক ঘন আয়তনে অণু সংখ্যা অপরিবর্তিত থাকে। এটা লাগবে না। 14 নাম্বারটা ইম্পর্টেন্ট, 14 নাম্বারটা মার্ক করে রাখো। গ্যাসের পরম তাপমাত্রা, গ্যাসের অ্যাবসলিউট টেম্পারেচার হচ্ছে অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। মানে পরম যে তাপমাত্রা গ্যাসের is proportional to summation of kinetic energy। এটাই বলছে, এটা মনে রাখবে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট আসতে পারে যে গ্যাসের ক্ষেত্রে কি পরম তাপমাত্রা তাদের কিসের সমানুপাতিক। অনেকগুলো অপশন থাকবে, কোন অপশনটা কারেক্ট, তাহলে গতিশক্তি যে সামেশনটা, ফ্যান নাই তো, কারণ যদি ফ্যান দিই একদম মানে কিছু শুনতেই পাবা না, এই জন্য সাউন্ড তো শোনা লাগবে, ফ্যান অফ। তাহলে তাদের কি কাইনেটিক এনার্জির সমানুপাতিক পরম তাপমাত্রা, ঠিক আছে। তো এই টপিকটা গেল, পরের টপিক আমরা যাই।